একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হা ভোটের পক্ষে। আমরা জানি সারা দেশবাসী সংস্কার চাই, তাদেরকেও আমরা অনুরোধ করব আপনাদেরও অবস্থান দলীয় যাকে আপনি ভোট দিবেন, কিন্তু দেশের স্বার্থে আপনি রেফারেন্ডামে হা বলবেন। গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন, এবং যারা গণভোটে না দেওয়ার পক্ষে প্রচারণা করছে আপনারা তাদেরকে চিনে রাখুন। এরা জুলাইয়ের শত্রু, এরা দেশের শত্রু, এরা 1400 শহীদের শত্রু, এরা জুলাইয়ের যে 20,000 আহত, এরা তাদের শত্রু। এরা চায় না দেশে কোনো সংস্কার হোক, যাতে করে দেশকে লুটে পুটে খাওয়া যায়। সংস্কার হলে এই লুটেরাদের আসলে ভাগ কমে যাবে, এই লুটেদের আসলে সুযোগ থাকবে না, দেশ লুটের সুযোগ থাকবে না। সেই জায়গা থেকে তারা আসলে চায় না দেশে তেমন উল্লেখযোগ্য সংস্কার হোক। আপনাদের প্রতি একটাই আহ্বান থাকবে, সংস্কারের পক্ষে হ্যাঁ বলুন, দেশের এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হ্যাঁ বলুন, দেশকে এগিয়ে নিয়ে যেতে গণভোটে হ্যাঁ বলুন। কোনো রাজনৈতিক দল তৃণমূল পর্যায়ে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তারা সেই ফ্যাসিবাদী ব্যবস্থাকেই কায়েম রাখতে চায়। আমাদের এই ভোটের গাড়ির মূল উদ্দেশ্য হচ্ছে গণভোট বিষয়ক সচেতনতা তৈরি করা। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রাপ্ত যে সংস্কারের প্ল্যাটফর্ম, সেই সংস্কারকে নষ্ট করার জন্য না ভোটের প্রচারণা শুরু করেছে। এবং আমরা অত্যন্ত সংখ্যার সাথে দেখেছি যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে থাকা কোনো রাজনৈতিক দল তৃণমূল পর্যায়ে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তারা সেই ফ্যাসিবাদী ব্যবস্থাকেই কায়েম রাখতে চায়। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশের চলমান ফ্যাসিবাদী ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সারা দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। তারই একটি অংশ হিসেবে আমাদের এই ভোটের গাড়ি আজকে আমরা উদ্বোধন করছি। আমরা ভোটের গাড়ির পরিমাণ আরও বৃদ্ধি করবো। প্রাথমিকভাবে একটা দিয়ে আমরা শুরু করছি। এই ভোটের গাড়ি সারা দেশে গণভোটের পক্ষে সচেতনতা তৈরি করবে, সাধারণ মানুষকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে, এবং গণভোটে হ্যাঁ ভোট দিলে কি সংস্কার হবে সেটার বিষয়ে সচেতনতা তৈরি করবে। ইতিমধ্যেই অনেকে গণভোট নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো শুরু করেছে। সে বিষয়ে আমরা মনে করি সারা দেশে সচেতনতা তৈরি করা প্রয়োজন, এবং মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে হ্যাঁ ভোট দিতে কেন্দ্রে আসেন নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি, সেটা নিশ্চিত করা গণঅভ্যুত্থানের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় নাগরিক পার্টি, সেটা নিশ্চিত করার জন্য জাতীয় নাগরিক পার্টির সর্বস্তরের নেতা কর্মীরা, প্রার্থীরা কাজ করবে। এবং একই সাথে আমাদের এই গণভোটের গাড়ি সারা দেশে তার কার্যক্রম পরিচালনা করবে। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। ভোটার গাড়ির পরিমাণ আরও বৃদ্ধি করবো। প্রাথমিকভাবে একটা দিয়ে আমরা শুরু করছি। এই ভোটের গাড়ি সারা দেশে গণভোটের পক্ষে সচেতনতা তৈরি করবে, সাধারণ মানুষকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে, এবং গণভোটে হ্যাঁ ভোট দিলে কি সংস্কার হবে সেটার বিষয়ে সচেতনতা তৈরি করবে। এই গণভোটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ এর পক্ষে অবস্থান নিচ্ছি, এবং জনগণকে আমরা হ্যাঁ এর পক্ষে আহ্বান জানাচ্ছি। আমরা বলছি, যদি আমাদেরকে পছন্দ না হয়, যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ এর পক্ষে আপনারা ভোট দিবেন। আর যদি না জয়যুক্ত হয়, তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে এবং কোনো ধরনের পরিবর্তনই হবে না, এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। কোনো বিশেষ রাজনৈতিক দল তারা ন্যায়ের পক্ষে কথা বলা শুরু করছে। তারা ইনিয়ে বিনিয়ে নানাভাবে ন্যায়ের পক্ষে, মানুষ যাতে ন্যায়ের পক্ষে ভোট দেয়, তাদের কর্মীরা যাতে ন্যায়ের পক্ষে ভোট দেয়, সেটার জন্য প্রচারণা করার চেষ্টা করছে। আমরা বলবো, এই ভুলটি করার চেষ্টা করবেন না। যদি ন্যায়ের পক্ষে চলে যান, তাহলে জনগণের বিপক্ষে আপনারা চলে যাবেন, এবং ন্যায়ের পক্ষে যারা থাকবে তারা নির্বাচনও জয়ী হতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এবং যারা আমাদের আশেপাশে শুনছেন, আজকে জাতীয় নাগরিক পার্টি এনপিটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকে এই প্রচারণামূলক একটা ভোটের গাড়ি আমরা উদ্বোধন করবে, যে কি তারা ঢাকা শহরের বাইরেও বিভিন্ন স্থানে
আমরা গণভোটে পৌঁছানোর জন্য এই গাড়িটি পরিবর্তিত হবে রাস্তায় এবং গণভোটে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করবে, প্রচারণা করবে। আমরা ইতিমধ্যে প্রত্যেকেই জেনেছি এবং জনগণের কাছে আমরা এই বার্তাটা নিয়ে যাচ্ছি যে এবারের নির্বাচনে কিন্তু প্রত্যেকটা নাগরিকের 2টি করে ভোট থাকবে। কারণ একটা হচ্ছে সরকার গঠনের জন্য যেই ভোট, অর্থাৎ আপনি প্রার্থী নির্বাচন করবে, আপনার জনপ্রতিনিধি নির্বাচন করবে, সেটার জন্য একটা ভোট, সেটার জন্য আপনি আপনার পছন্দের মার্কার ভোট দিবে। গণ অভ্যুত্থানের পরে সময়টা জুড়ে আমরা যে ঐক্যমত কমিশনে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নানান আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করেছিলাম, সেই জুলাই সনদের উপরে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণভোটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁর পক্ষে অবস্থান নিচ্ছি এবং জনগণকে আমরা হ্যাঁর পক্ষে আহ্বান জানাচ্ছি। আমরা বলছি যদি আমাদেরকে পছন্দ না হয়, যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁর পক্ষে আপনারা ভোট দিবেন। দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই হ্যাঁর পক্ষে ভোট দেওয়া, কারণ হ্যাঁর পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। আর যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থা নেই থেকে যাবে এবং কোনো ধরনের পরিবর্তনই হবে না এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবেই ব্যর্থ হবে। শুধুমাত্র সরকার পরিবর্তন হবে। একটা সরকার গিয়েছে, একটা দল গিয়েছে, হয়তো ভোটের মাধ্যমে আরেকটা দল আসবে, কিন্তু আগের সিস্টেমে, আগের পদ্ধতিতেই কিন্তু তারা দেশ চালাবে। ফলে সবচেয়ে ভালো মানুষটাকে যদি সরকারে বসানো তাহলে সে দেশের বহু পরিবর্তন করতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো বিশেষ রাজনৈতিক দল তারা ন্যায়ের পক্ষে কথা বলা শুরু করছে। তারা ইনিয়ে বিনিয়ে নানাভাবে ন্যায়ের পক্ষে, মানুষ যাতে ন্যায়ের পক্ষে ভোট দেয়, তাদের কর্মীরা যাতে ন্যায়ের পক্ষে ভোট দেয়, সেটার জন্য প্রচারণা করার চেষ্টা করছে। তারা প্রথমে বলল যে সরকার নিরপেক্ষ থাকতে হবে, সরকার হ্যাঁর পক্ষে কথা বলতে পারবে না। এই বিশেষ দলই যখন সংস্কার কমিশন হয়েছিল তখন তারা বলেছিল এই সরকার কেন সংস্কার করবে, গণ অভ্যুত্থানের পরে কোনো সংস্কারেরই প্রয়োজন নাই তারা বলেছে। কিন্তু আমরা বলেছিলাম সংস্কার করতে হবে, সংস্কারই গণ অভ্যুত্থানের প্রধান এজেন্ডা, বিচার সংস্কার। ফলে এখন তারা ন্যায়ের পক্ষে পরোক্ষভাবে বলার চেষ্টা করছে। আমরা বলবো এই ভুলটি করার চেষ্টা করবেন না। ন্যায়ের পক্ষে যারা থাকবে তারা নির্বাচনেও জয়ী হতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, আপনাকে নির্বাচনে জয়ী হতে হলে অবশ্যই হ্যাঁর পক্ষে থাকতে হবে, সংস্কারের পক্ষে থাকতে হবে। তো যারা ন্যায়ের পক্ষে থাকতে চায়, ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করতেছে, তারা আসলে কী বার্তা দিতে চায় এটা আমাদের কাছে স্পষ্ট না। আমরা বলেছিলাম দেশে কথা বলার অধিকার লাগবে, জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা লাগবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা লাগবে এবং আমাদের অর্থনীতিকে সচল করা লাগবে। তারা এখন বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলতেছে, তারা ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, কিন্তু এই কার্ডের বিনিময়ে তারা টাকা দেবে, এই টাকাটা কোত্থেকে আসবে সেটা কিন্তু তারা বলতেছে। অর্থাৎ তারা শুধু খরচ কোথায় করবে সেটা বলতেছে, কিভাবে ইনকামটা হবে, কিভাবে এই আয়টা হবে সেটা কিন্তু তারা বলতেছে না। আমরা মনে করি জনগণ এবার সচেতন। মানুষ 16 বছর ধরে ভোট দিতে পারে নাই, ফলে মানুষের ভোট এবার কিনা যাবে না এবং সস্তাগুলো প্রতারণা করেও মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা যাবে না। মানুষ খুব সচেতনভাবে এবার ভোট দিবে। আমাদের আহ্বান থাকবে তরুণ সমাজ, সাধারণ মানুষ, গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, আপনারা সচেতনভাবে ভোট দিবে। কারণ এবারের ভোট বাংলাদেশকে 50 বছর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভোট। কেবল একটা শুধুমাত্র সরকার গঠনের জন্য এই ভোট না, গণ অভ্যুত্থানের পরে ভোট, প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরে ভোট কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে। ফলে আমরা মনে করি এই নির্বাচনে মানুষ সচেতনভাবে ভোট দিবে এবং আমরা যাতে মানুষকে কোনো ধরনের প্রতারণার আশ্রয় না নেই। দেশের সত্যিকার অর্থে যে সমস্যাগুলো রয়েছে, অর্থনীতির সমস্যা, দেশের কৃষি সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই প্রতিশ্রুতি সবসময় দিয়ে এসেছে। আমরা চাই দেশে চাঁদাবাজি, দুর্নীতি এগুলো থাকবে না, সেটার জন্য জবাবদিহিতামূলক ব্যবস্থা লাগবে। প্রশাসন নিরপেক্ষ হতে হবে, পুলিশ বিচার ব্যবস্থা নিরপেক্ষ হতে হবে। আপনাকে কোথাও চাকরি পেতে হলে ঘুষ দিতে হবে না, আপনার কোনো পারিবারিক আপনার মামা খানু লাগবে না, স্বজনপ্রীতি লাগবে না। কিন্তু আমরা এই কয়েকদিন আগেও কিন্তু শুনেছি এই সরকারের সময়ও এই প্রাথমিক পরীক্ষার একটা পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছে। অর্থাৎ সে আগের ব্যবস্থাটাই এখনো বহাল আছে, কারণ জবাবদিহিতামূলক কোনো ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি না।
ফলে এই নির্বাচনে যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে কিন্তু আমরা আগের ব্যবস্থায় রয়ে যাব, সেই হাসিনার ব্যবস্থায় রয়ে যাব। আমরা কেউ হাসিনার ব্যবস্থায় থাকতে চাই? আমরা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই, আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা বিশ্বাস করি 11 দলীয় জোট নির্বাচনে বিজয়ী হয়ে এই নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। সংস্কারে শুধু জুলাই সনদ নয়, শুধু জুলাই সনদ আদেশ নয়, বরং এছাড়াও যে নানান সংস্কার কমিশনের প্রস্তাবনা ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করব, সেগুলো বাস্তবায়ন করব। এবং জনগণের প্রতি আমাদের আবারও আহ্বান, অনুরোধ, আপনারা এবার বিচার বিবেচনা করে আপনারা ভোট দিবেন এবং দল মত নির্বিশেষে গণভোটে হ্যাঁ দিবে। আমরা সবাই গণভোটে কি দিব? গণভোটে হ্যাঁ দিব। গণভোটে হ্যাঁ, হ্যাঁ পক্ষে শক্তি ইনশাল্লাহ এবার নির্বাচনে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী এবং সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা গণভোটে হ্যাঁ জিতিয়ে নিয়ে আসার জন্য সারা দেশে জানেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে গতকালকে একটি ক্যারাভান উদ্বোধন করা হয়েছে, যেটা পুরো ঢাকায় হলো, ঘুরবে মানুষের সাথে, সবার সাথে ভিডিও দেখাবে। আমাদের হ্যাঁ ভোটের যে গানটা আমরা রিলিজ করেছি সেটা আমরা মানুষকে শোনাবো, মানুষের সাথে যোগাযোগ রক্ষা হবে আমাদের। এটা এই ক্যাম্পেইনের অংশ কর্মসূচি হিসাবে আজকে ঢাকা 8-এ আমরা 5টি থানায় এই গাড়ি নিয়ে ঘুরব। আমরা যে রুটটা নির্ধারণ করেছি সেটা হলো আমরা শাহবাগ থেকে ঢাকা মেডিকেল, তারপরে অ্যানেক্স টাওয়ার, গুলিস্তান, বাইতুল মোকাররম হয়ে পল্টন যাব। পল্টন থেকে ফকিরাপুল, দৈনিক বাংলার মোড়, নটরডেম কলেজ, আইডিয়াল কলেজ, তারপরে আমরা শাহজাহানপুর থানায় যাব। তারপরে মালিবাগ মোড় থেকে বেইলি রোডে আসবে সন্ধ্যা 6টার দিকে। এই সময়ের মধ্যে আমরা 5টা থানায় ঘুরব। আমরা আজকে কেন হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করতেছি? এই নির্বাচনে 2টি ভোট হবে। একটি হলো পার্লামেন্টারিয়ান মেম্বার নির্বাচনের জন্য, অর্থাৎ মার্কাতে ভোট হবে। আরেকটি হলো যে সংস্কার কার্যক্রম গত 6 মাস ধরে কনসেনসাস কমিশনে হয়েছে, সেই কনসেনসাস কমিশনের সংস্কারের সবাই যেটাতে ঐক্যবদ্ধ হয়েছে সেটা কি পাস হবে নাকি হবে না, এটা এই নির্বাচনে আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সেটা হলো জনগণের কাছে ছেড়ে দিয়েছে। অর্থাৎ জনগণ যদি হ্যাঁ ভোটের রায় দেয় তাহলে সংস্কারটা বাস্তবায়ন হবে, আর যদি না হয় তাহলে সংস্কারটা বাস্তবায়ন হবে না এই নির্বাচনে। তাহলে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাব, আমাদের দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি হয়েছে সেটা থেকে আমরা মুক্তি পাব, দেশের যুব সমাজের যে বেকার সমস্যা রয়েছে সেটা থেকে মুক্তি পাব, এবং সাথে সাথে এই যে দেশে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটছে এবং সেগুলোর বিচার হচ্ছে না, আমরা বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে নতুন একটি বিচার ব্যবস্থা পাব। এবং আপনারা জানেন বর্তমান যে বাংলাদেশের যে সিস্টেমটা রয়েছে এটা হলো একটা জায়গায় একীভূত কেন্দ্রিক। সেটা হলো প্রধানমন্ত্রী, যিনি উনি দলীয় প্রধান, বিচার বিভাগের প্রধান, পার্লামেন্টেরও প্রধান। এক ব্যক্তি সকল ক্ষমতা একজনের কাছে থাকার কারণে যখনই কোনো আন্দোলন হয় তখন তিনি গুলি চালাতে সক্ষম হয়, তখন বিচার বিভাগ এসে আমাদের রক্ষা করে না। অথবা পার্লামেন্টে যখন কোনো আইন পাস হয় সেটা দলের বিভিন্ন যে মন্ত্রী এমপি যারা আছে তাদের রক্ষা করার জন্য আইনটা ম্যানিপুলেটেড বা বায়াসড হয়। ফলত সেখানে আমরা প্রস্তাবনা করেছিলাম যিনি প্রধানমন্ত্রী হবেন উনি দলীয় প্রধান হবেন না, অর্থাৎ দল আলাদা থাকবে, সরকার আলাদা থাকবে এবং বিচার বিভাগ আলাদা কাজ করবে, অর্থাৎ উনি বিচার বিভাগের উপরে কোনো ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার করবেন না। সাথে সাথে আমরা বলেছিলাম যে আলাদা বিচার বিভাগ, পৃথক সচিবালয় গঠনের, যার মধ্য দিয়ে গত 15 বছর আমরা দেখেছিলাম মানুষ বিচার বিভাগের কাছে গেলে যে তুমি যদি আওয়ামী লীগ হও তাহলে বিএনপির আমলে সে তার উপরে নির্যাতন করেছে, আবার আওয়ামী লীগের আমলে বিএনপির কর্মী হলে তাকে বিনা বিচারে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে। আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হ্যাঁ ভোটের পক্ষে। আমরা জানি সারা দেশবাসী সংস্কার চাই, তাদেরকেও আমরা অনুরোধ করব আপনাদেরও অবস্থান দলীয়, যাকে আপনি ভোট দিবেন, কিন্তু দেশের স্বার্থে আপনি রেফারেন্ডামে হ্যাঁ বলবেন। শুধু আমাদের দাবি চাহিদা নির্বাচনটা সুষ্ঠু হোক, ভোটাররা নির্বিঘ্নে গিয়ে তার ভোটটা সে নিজেই দিক, ভোট দেওয়ার পরে তার ভোটের রিফ্লেকশনটা ফলাফলে উঠে আসুক। এই প্রক্রিয়ায় যদি জামাত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পায় তার সঙ্গীদেরকে নিয়ে, আমরা দেশবাসীর প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব।
এবং চেষ্টা করব আমাদের উপর অর্পিত দায়িত্বের আমানতের বোঝা সঠিকভাবে বহন করার, আমানত রক্ষা করার। তবে যদি জনগণ অন্য কাউকেও চয়েস করে, সেই ক্ষেত্রে আমাদের অঙ্গীকার হবে দেশের কল্যাণে গৃহীত সকল সিদ্ধান্ত আমরা সমর্থন করব এবং আমরা সহযোগিতা করব। সিমিলারলি অন্যরা যদি অপোজিশন গ্যালারিতে বসেন, বিরোধী দলে বসেন, তাদের কাছ থেকে একই জিনিস আমরা প্রত্যাশা করি, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি। মোরওভার আমরা এটাও চিন্তা করছি 54 বৎসরে আমাদের দেশ কোনো ফেয়ার ডেমোক্রেসি এবং কোনো স্টেবল স্থিতিশীল সমাজ পায় নাই। একটা সমাজের উন্নয়নের জন্য, এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চিন্তা করছি নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং পক্ষ যদি আমরা খোলা মন নিয়ে একসাথে বসতে পারি যে আগামী 5টা বছর দেশের স্থিতিশীলতার জন্য আমরা সর্বোচ্চ কী করতে পারি, আমরা কি কোনো সমন্বিত চিন্তা করতে পারি? যদি সবাই মিলে ভালো মনে করে উই আর রেডি টু রেন্ডার আওয়ার সাপোর্ট। এর অর্থ এটা নয় যে অন্য কেউ সরকারে চলে গেছে আর আমরা তাদের হয়ে কাজ করি, বাট উই হ্যাভ সাম কন্ডিশনস। নাম্বার 1, এভরি পার্টি অ্যান্ড কোয়ার্টার তারা বলবেন যে আমরা নিজে দুর্নীতি করব না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেব। এটা আমাদের 1 নম্বর শর্ত। আমাদের 2 নম্বর শর্ত হবে ইকুয়াল, সকলের জন্য ন্যায় বিচার এবং সমান বিচার। এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল বা পক্ষ হস্তক্ষেপ করতে পারবে না। আমাদের বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা তারা ভোগ করবে, তবে বিচার বিভাগেরও অ্যাকাউন্টেবিলিটির বা দায়বদ্ধতার জায়গা থাকবে, জবাবদিহিতার জায়গা থাকবে, সেটাও নিশ্চিত করা যাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন হয়। আমাদের 3 নম্বর শর্ত, আমরা বিশ্বাস করি দেশের জনগণ 54 বছরের রাজনীতি দেখার পরে ডেফিনেটলি হতাশ। ওই রাজনীতির জনগণ আর দেখতে চায় না, ওই রাজনীতির একটা পরিবর্তন চায়। আর সেই পরিবর্তনের জন্যেই মাসের পর মাস জাতীয় ঐক্যমত্য পরিষদ বসেছে। অলমোস্ট সকল সেন্সিবল পলিটিক্যাল পার্টি সেখানে পার্টিসিপেট করেছে, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখান থেকে যে রিকমেন্ডেশনগুলো উঠে এসেছে এগুলাকে ওন করতে হবে এবং কমিটমেন্ট করতে হবে যে ক্ষমতায় গেলে ওগুলো আমরা একসাথে বাস্তবায়ন করব। এই সংস্কার বাস্তবায়ন, ন্যায় বিচার নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী অবস্থান, এইটা যদি পরিষ্কার হয় আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত। আপনারা ভালো থাকবেন, আরও আপনাদের সাথে আমাদের অনেক কাজ হবে। আমরা চাই আপনাদের খোলা চোখ, সজাগ থাকুক, কেউ যাতে আমাদের প্রত্যাশার এই নির্বাচন, এখানে উপস্থিত যারা আমি বিশ্বাস করি 80% আপনারা জীবনে একটা ভোট হতে পারেন না। আপনি আপনার ভোট নিশ্চিত করবেন এবং আপনি সমাজের আপনার সহযোগিতা তরুণদেরগুলো নিশ্চিত করবেন। এই ক্ষেত্রে ওয়াচ ডগ হিসাবে আপনাদের খোলা চোখে আপনারা জাতির অত্যন্ত সতর্ক পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করবেন, এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আল্লাহ আপনাদের সকলের ভালো করুন, আল্লাহ আমাদের দেশের উপর রহম করুন এবং আগামী নির্বাচনটা সুন্দর হওয়ার জন্যে দেশবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান আমরা জানাচ্ছি। আমরা আবারও বলি, আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হা ভোটের পক্ষে। আমরা জানি সারা দেশবাসী সংস্কার চাই, তাদেরকেও আমরা অনুরোধ করব আপনাদেরও অবস্থান দলীয়, যাকে আপনি ভোট দিবেন, কিন্তু দেশের স্বার্থে আপনি রেফারেন্ডামে হা বলবেন। ধন্যবাদ সবাইকে। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি
আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন এবং যারা গণভোটে না দেওয়ার পক্ষে প্রচারণা করছে আপনারা তাদেরকে চিনে রাখুন। এরা জুলাইয়ের শত্রু, এরা দেশের শত্রু, এরা 1400 শহীদের শত্রু, এরা জুলাইয়ের যে 20,000 আহত এরা তাদের শত্রু। এরা চায় না দেশে কোনো সংস্কার হোক যাতে করে দেশকে লুটে পুটে খাওয়া যায়। সংস্কার হলে এই লুটেরাদের আসলে ভাগ কমে যাবে, এই লুটেদের আসলে সুযোগ থাকবে না, দেশ লুটের সুযোগ থাকবে না। সেই জায়গা থেকে তারা আসলে চায় না দেশে তেমন উল্লেখযোগ্য সংস্কার হোক। আপনাদের প্রতি একটাই আহ্বান থাকবে, সংস্কারের পক্ষে হ্যাঁ বলুন, দেশের এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হ্যাঁ বলুন, দেশকে এগিয়ে নিয়ে যেতে গণভোটে হ্যাঁ বলুন। অনেকেই এখনো পর্যন্ত জানে না যে হ্যাঁ বা না যে ভোটটি আছে সেটি আসলে তিনি কোথায় প্রয়োগ করবেন। মনে রাখা উচিত আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জন্য অপেক্ষা করছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে পাশাপাশি জনগণের মতামত নেওয়ার জন্য আরেকটি যে বিষয়ে হ্যাঁ অথবা না ভোট করা হয়েছে, আসুন সেই বিষয়গুলো জেনে নেই যে যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে আপনি আসলে কি ব্যাপারে হ্যাঁ বলছেন। নাম্বার 1, একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন। যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে আপনি এটার পক্ষে। নাম্বার 2, স্বাধীন দুর্নীতি কমিশন। দুর্নীতি কমিশনকে এই জন্য স্বাধীন করা হয়েছে যেন তা রাজনীতিবিদদের কবলে পড়ে দুর্নীতির আখড়াখানা হয়ে না ওঠে। আপনি দুর্নীতিমুক্ত কমিশন চান কি চান না? যদি না চান তাহলে না দিবেন, আর যদি চান তাহলে হ্যাঁ দিবেন। নাম্বার 3, পরিষ্কার নির্বাচন, যেখানে ভোট চুরি করার আর কোনো সুযোগ থাকছে না। নাম্বার 4, নিরপেক্ষ বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা একেবারে স্বাধীনভাবে বিচার করবেন, যেখানে কোনো রাজনৈতিক পক্ষ হস্তক্ষেপ করতে পারবে না। নাম্বার 5, সম্পদের হিসাব বাধ্যতামূলক। যদি আপনি আপনার সম্পদের হিসাব বাধ্যতামূলকভাবে দিতে হয় তাহলে কি আপনি লুটতরাজ করতে পারবেন? নাম্বার 6, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তিনি সংসদ নেতা অথবা সভাপতি হতে পারবেন না। মানে একজন ব্যক্তি আগের মতো করে 3টি পদ দখল করে থাকতে পারবেন না। নাম্বার 7, পুলিশ কমিশন গঠন। এই বিষয়টি হলো আইন সবার জন্য সমান। নাম্বার 8, দুর্নীতিগ্রস্ত প্রশাসন আর নয়। নাম্বার 9, জুলাই হত্যাকারীদের বিচার নিশ্চিত করো। নাম্বার 10, সংসদ কাঠামো সংস্কার। আপনি যদি এই সংস্কারগুলো চান, আপনি যদি চান যে এগুলো হোক বাংলাদেশে, তাহলে আপনি অবশ্যই হ্যাঁ ভোট দিবেন। আর যদি মনে করেন এগুলো কিচ্ছু দরকার নাই, আগে যেমন ছিল তেমনই থাকবে, কোনো কিছু সংস্কার, কোনো কিছুর দরকার নাই, লুটতরা, চাঁদাবাজি, এগুলো যা ইচ্ছে তাই করতে পারবে, প্রশাসন রাজনৈতিক দলের আন্ডারে থাকবে, আইন ব্যবস্থা সবার জন্য সমান হবে না, যদি এগুলো আপনি চান তাহলে আপনি না ভোট দিতেই পারেন। দেশটা আমাদেরকে ভাবতে হবে আমাদের দেশ কিভাবে এগিয়ে চলবে। রাজনীতিবিদদের বুঝতে হবে সকল ক্ষমতার উৎস জনগণ। যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে। আমরা সামনে 12ই ফেব্রুয়ারিতে ভোট দেব। আমরা কিন্তু এবার 2টো ভোট দেব। একটা ভোট হচ্ছে আমি কোন প্রার্থীকে আমার সংসদ সদস্য হিসেবে দেখতে চাই, সেখানে আপনারা আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমনভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হতে পারবে না। আমরা ভালো নেতা দেখে যেন ভোট দিই,
প্রথম নির্বাচনটা সম্পর্কে, সাধারণ নির্বাচন সম্পর্কে আমাদের এটাই থাকবে আপনাদের কাছে আবেদন। ওই একই দিনে যে দ্বিতীয় ভোটটা দেবেন সেটা হচ্ছে গণভোট। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে ভারটা আছে সেই ভারটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময়। এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন। যদি সত্যিই সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে। যদি হ্যাঁ না বলি, চুপ করে বসে থাকি, নিষ্ক্রিয় থাকি বা না বলি, তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এই সমাজে, সেই ভারসাম্যটা আনবার সুযোগটা আরও অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলব। কাজেই যেই সংস্কারগুলোর প্রস্তাবনা করা হয়েছে নিজেরা পড়বেন, বুঝবেন। এগুলোর ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে অনেক প্রচারণা, অনেক ব্যাখ্যামূলক নোট প্রস্তুত করে আপনাদেরকে দেয়া হচ্ছে। গণভোটে সকলকেই অংশ নিতে হবে এবং আপনার মতামত জানাতে হবে। যদি সংস্কার চান তাহলে গণভোটে যেতে হবে, সংস্কারের পক্ষে মতামত ব্যক্ত করতে হবে। এবার কিন্তু নির্বাচনে তরুণ সমাজ একটা বড় ভোটের অংশ। এই তরুণ সমাজ যেভাবে আমাদেরকে স্বৈরাচারের কবল থেকে বের করে এনেছে, এই তরুণ সমাজকেই সেভাবেই গণতন্ত্রের ভিতটা সংস্কারের মাধ্যমে শক্তভাবে প্রস্তুত করতে হবে। শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার কোনোই সুযোগ নাই। আচ্ছা ভাই, সরকারে যে একটা হা ভোট না ভোট এর আয়োজন করছে, এটা কি বিস্তারিত একটু বলবেন? হা ভোট মানে যেগুলা মানুষ, আমরা সাধারণ মানুষ বুঝি, এটা তো অনেক বিশ্লেষণ আছে, ঠিক আছে। হা ভোট দেওয়া মানে, যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং একই ব্যক্তি দলীয় প্রধান, যেমন শেখ হাসিনা যা বলতো দলের তরফ থেকে তাই হইতো, এবং মন্ত্রীর ভিতরে যা বলতো শেখ হাসিনা তাই হইতো। যেখানে আগুন লাগছে সেখানে শেখ হাসিনার হস্তক্ষেপ লাগতো, ফায়ার সার্ভিস যাবে কি যাবে না, হ্যাঁ, কোন জায়গায় আসামি ধরতে গেছে, অভিযান চলতেছে, সেখানেও সাংবাদিকরা বলতো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। মানে সব ক্ষমতা হাসিনার উপরে ছিল, একজনের উপরে ছিল। ওই পিলখানায় হত্যাকাণ্ড যখন চলে তখন যেটা হেল্প করার জন্য প্রস্তুত ছিল একদল, তারাও যাইতে পারতেছে না, মাননীয় প্রধানমন্ত্রীর অর্ডার নাই এই কারণে। এইগুলা শাপলা চত্বরে যখন ঝামেলা হইলো, ওই যে মারপিট হইলো, ঠিক আছে, হত্যাকাণ্ড, এখানেও ওই কি করতে হবে কি করতে হবে না এগুলো হস্তক্ষেপ করলো কেরা? শেখ হাসিনা। কারণ সব ক্ষমতা একজনের উপরে ছিল, দলীয় ক্ষমতা, সরকারের ক্ষমতা, এইগুলা বানচাল হয়ে যাবে, এটা থাকবে না। যদি কেউ প্রধানমন্ত্রী হয় তাহলে সে দলের নেতৃত্বে থাকতে পারবে না, ঠিক আছে। আর যদি কেউ দলের প্রধান হয় তাহলে সে সরকারের প্রধান হতে পারবে না। এইগুলো দুইটা, আরো এরকম অনেক কিছু আছে। আমরা প্রধান এই দুইটা চাই।